সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও এক প্রকার ভালো আছি। শিমুরে জাহিদ কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই সুস্বাগতম। আজ আমি তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ৬ষ্ঠ অধ্যায় অর্থাৎ আর্থিক বিবরণী বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করব, যেটি এর আগেও আলোচনা করেছি। তো আমরা অনুপাতগুলোর সূত্রগুলো মনে রাখবো। যেমন চলতি অনুপাত, চলতি অনুপাতের সূত্র হলো চলতি সম্পত্তি বাই চলতি দায়। চলতি সম্পত্তি গুলো হলো সমাপনী মজুত পণ্য, প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট বা বিল, অগ্রিম খরচাবলী, সেটি কি হতে পারে? যেমন অগ্রিম বেতন, অগ্রিম ভাড়া, অগ্রিম বীমা সালামি, এগুলো তোমরা সকলেই জানো, অত্যন্ত সহজ এটি। আর এর আদর্শ মান বা অনুপাত সেটি হলো 2:1। এই আদর্শ মানটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আদর্শ মান যদি তুমি বা তোমরা না জানো তাহলে সেক্ষেত্রে তোমরা মন্তব্য করতে পারবে না। তাহলে শিক্ষার্থীরা, আমরা আজকে যে একটা অঙ্ক করছি সেটি সমাধান করার চেষ্টা করব। তো এখানে সম্পদ ও দায় উপস্থাপন করা হয়েছে। সম্পদ পাশে শেয়ার মূল্য আছে 16 লাখ টাকা। আমরা যে অঙ্কটি করছি সেটি হলো লিজা কোম্পানি লিমিটেড। তথ্য নিম্নে দেওয়া হবে। তো শেয়ার মূল্য আছে কত? 16 লাখ টাকা। সাধারণ পুঁজি আছে 3,50,000 টাকা। রক্ষিত আইটেমের যে আছে 3 লাখ। ঋণপত্র আছে 4,50,000। প্রদত্ত হিসাব বা পাওনাদার আছে 2,30,000 টাকা। আর ব্যাংক জমা দিতে আছে 45,000 টাকা। বকেয়া খরচ আছে 25,000 টাকা। তো সব মিলিয়ে দায়িত্বের যোগফল 30 লক্ষ টাকা। আর সম্পত্তি পাশে আছে 8,10 লক্ষ। যন্ত্রপাতি 9,50,000। সমাপনী মজুত আছে 1,50,000। দেনাদার আছে 2 লক্ষ। আর নগদ তহবিল আছে 4 লক্ষ। তো আমরা অঙ্কটি করব। আমাদের এখানে বলা আছে চলতি অনুপাত নির্ণয় করো। তো আমরা চলতি অনুপাতের সূত্র কিছুক্ষণ আগে যেটি বললাম, যে চলতি সম্পত্তি বাই চলতি দায়। আর এর আদর্শ মান 2:1, অর্থাৎ 1 টাকা দায়ের জন্য 1 টাকা সম্পদ থাকতে হবে। তো আমরা সমাধান করব। এখন চলতি অনুপাত সমান চলতি সম্পদ বাই চলতি দায়। তো আমাদের এখানে চলতি সম্পত্তি কি কি আছে? তো আমরা লিখে নেব চলতি সম্পদ সবার এখানে কি কি আছে? সমাপনী মজুত আছে, যোগ দেনাদার বা প্রাপ্য হিসাব, যোগ নগদ তহবিল। এখন আমরা দেখব যে সমাপনী মজুত কত আছে? 1,50,000 টাকা। তো তার সাথে কি দেনাদার আছে? দেনাদার আছে 2 লক্ষ। বিবিধ দেনাদার
নগদ তহবিল আছে 4 লাখ। এখন সবকটা যোগফল হয় 7,50,000 টাকা। আর এখানে চলতি দায় কি আছে সেটা দেখি। তাহলে আমরা এখানে চলতি সম্পদ 7,50,000 টাকা লিখতে পারি। আর চলতি দায় দেখি, চলতি দায় এখানে কি আছে? 5,000 আছে, ব্যাংক অতিরিক্ত আছে, বকেয়া খরচ আছে। 5,000 কত আছে? 2,30,000। আর ব্যাংক অতিরিক্ত আছে 45,000। আর এখানে বকেয়া খরচ আছে 25,000। তো আমাদের এই তিনটির যোগফল হবে 2,30,000 যোগ 45,000 যোগ 25,000, 3 লক্ষ টাকা। তো আমরা এখানে নিচে 3 লক্ষ টাকা আমরা দেব। তাহলে আমাদের এখানে হয় 7,50,000 টাকা ভাগ 3 লক্ষ, 2.5। তাহলে 7,50,000 ভাগ 3 লক্ষ। ঠিক আছে, 2.5 ইনটু 1। তাহলে আমরা এখানে কি মন্তব্য করতে পারি? তাহলে শিক্ষার্থীরা আমরা প্রথমে এখানে চলতি সম্পদগুলো লিখে নিলাম যে এই যে অঙ্কটা আছে, অঙ্কটার মধ্যে চলতি সম্পদগুলো কি কি আছে। সে আছে সর্বনিম্ন পণ্য আছে, আছে দেনাদার, নগদ তহবিল, আর থাকতে পারত সেটা কি ব্যাংক জমা, বিনিয়োগের বকেয়া সুদ, বকেয়া উপভাড়া, কিন্তু ওগুলো এখানে নেই। যেগুলো থাকবে শুধুমাত্র আমরা সেগুলোকে হিসাব করব। তো আমাদের সবগুলো যোগফল হচ্ছে 7,50,000 টাকা। ধারাবাহিকভাবে আমাদের এখানে চলতি দায়ের যোগফল হচ্ছে 3 লক্ষ টাকা। আমরা ভাগ করে 2.5:1। তাহলে আমরা লিখব আদর্শ অনুপাত 2:1। এবার নির্ণীত অনুপাত, এই নির্ণীত অনুপাত বলতে আমরা এটা নির্ণয় করেছি। তো 2.5:1, 2.5:1। অতএব কার্বনের অবস্থা ভালো। অবস্থা ভালো। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো যে আমরা কিভাবে মন্তব্য করব। তাহলে আমরা যেটি বললাম সেটি কি হলো যে আমরা যদি মন্তব্য করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে আদর্শ মান বা অনুপাতটা কত। তা না হলে আমরা এটি মন্তব্য করতে পারবো না। তো এটি অত্যন্ত সহজ। আরো একটা ব্যাপার, তোমরা যদি মন্তব্যটা মনে রাখো, অঙ্কের কাজে তো লাগবেই বটে, এছাড়াও অবজেক্টিভে বা এমসিকিউতে তোমাদের এই আদর্শ মানের একটা কি দুইটা পড়ে মাঝে মধ্যে প্রায় দেখা যায়। তো আমরা এবার চতুর্থ
তার অনুপাত। তার অনুপাতের সূত্র আমরা সকলেই জানি, বা তার অনুপাতকে আর কি নামে অভিহিত করা হয় সেটিও জানি। তার অনুপাত যা তরল অনুপাত তাই, লিকুইড তাই, অ্যাসিড টেস্ট তাই, অগ্নি পরীক্ষা তাই, দ্রুতি অনুপাত তাই। তাহলে তরল অনুপাত সমান তরল সম্পদ বাই তরলতা। এখানে তরল সম্পদ সমান চলতি সম্পদ বা সমাপনী মৌল। আমরা জানি তরল সম্পদ কিভাবে নির্ণয় করতে হয়। মানে চলতি সম্পদ থেকে যদি সমাপনী মৌল বাদ দেই আর যদি অগ্নিকারক বাদ দেই, তাহলে সেক্ষেত্রে আমরা তরল সম্পদ নির্ণয় করতে পারবো। এখন আমাদের এখানে কোনো অগ্নিকারক না থাকার কারণে আমরা তরল সম্পদ নির্ণয় কিভাবে করবো? চলতি সম্পদ থেকে শুধুমাত্র সমাপনী মৌলটা বাদ দেব। তাহলে চলতি সম্পদ ছিল, আমরা সকলেই জানি কিছুক্ষণ আগে যদি নির্ণয় করলাম যে 7 লক্ষ টাকা, তাহলে 7,50,000 টাকা ওর থেকে বাদ দিলাম সমাপনী মৌল কত ছিল? 1,50,000। তাহলে 6 লক্ষ। কারণ তাই তরল দাগকে আমরা কিভাবে নির্ণয় করব? তরল দাগকে নির্ণয় করব চলতি দায় বা ব্যাগ জমাতিত্ব। আমাদের যে চলতি দায় আছে আমাকে যেটি নির্ণয় করলাম কিছুক্ষণ আগে, সেই চলতি দায় থেকে ব্যাগ জমাতিত্বটা বাদ দেব। সেটি কত ছিল? 3 লক্ষ টাকা বা আমরা একটু লিখে নেই চলতি দায় বা ব্যাগ জমাতিত্ব। চলতি দায় ছিল আমাদের 3 লক্ষ, এ থেকে ব্যাংক জমা দিতে বাদ দিলাম 45,000। তাহলে 3 লক্ষ বা 45,000, 2,55,000। তো আমরা তরল দায় ইতিমধ্যে নির্ণয় করেছি। তাহলে আমাদের তরল সম্পদ ছিল 6 লক্ষ আর তরল দায় ছিল 2,55,000। তাহলে আমাদের তরল সম্পদ ছিল 6 লক্ষ আর তরল দায় ছিল 2,55,000। আর সেটা কিভাবে নির্ণয় করলাম সেটি তো তোমরা বুঝতে পারছো। তো আমাদের এবার ভাগ করি 6 লক্ষ ভাগ 2,55,000। 2.35:1। এর মধ্যপটা আমরা কিভাবে করব? আদর্শ অনুপাত
নির্ণীত অনুপাত দুই পয়েন্ট 35:1। অতএব কার্বনের অবস্থান সন্তোষজনক। তো শিক্ষার্থীরা আমরা তার অনুপাত নির্ণয় করলাম। আমরা এর মন্তব্য কি করলাম যে আদর্শ অনুপাত 1:1, অর্থাৎ 1 টাকা দেওয়ার জন্য 1 টাকা সম্পদ থাকতে হবে। কিন্তু আমরা যেটা নির্ণয় করেছি যে নির্ণীত অনুপাত কি হলো 2.5:2.35:1, অর্থাৎ কার্বনের অবস্থা সন্তোষজনক বা ভালো অথবা খুব ভালো আমরা দিতে পারতাম। তো আমরা চলতি অনুপাত নির্ণয় করলাম, তারের অনুপাত নির্ণয় করলাম। এবার ধারাবাহিকভাবে আমরা কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করব। কার্যকরী মূলধন অনুপাত এর সূত্র হলো কার্যকরী মূলধন বাই চলতি দায়। এখন আমরা কার্যকরী মূলধনটা কিভাবে নির্ণয় করব? এর আরেক নাম হলো চলতি মূলধন। কার্যকরী মূলধনের আরেক নাম চলতি মূলধন। আমরা এখানে কার্যকরী মূলধনটা কিভাবে নির্ণয় করব? চলতি সম্পত্তি থেকে যদি আমরা চলতি দায় বাদ দিই সেটি হলো কার্যকরী মূলধন। কার্যকরী মূলধন সমান চলতি সম্পদ বা চলতি দায়। তো আমাদের অঙ্কে চলতি সম্পদ ছিল 7,50,000 টাকা, চলতি দায় ছিল 3 লক্ষ টাকা। তো 4,50,000 হলো চলতি মূলধন। আর চলতি দায় আমাদের ছিল 3 লক্ষ। তো আমরা কার্যকরী মূলধন বা চলতি মূলধন আমরা নির্ণয় করব কিভাবে? চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে কার্যকরী মূলধন বা চলতি মূলধন নির্ণয় করা যায়। আমরা সেটি নির্ণয় করব। 7,50,000 থেকে আমরা 3 লক্ষ টাকা চলতি দায় বাদ দিলাম 4,50,000 টাকা। আমরা যথারীতি কার্যকরী মূলধন 4,50,000 টাকা এখানে দিয়েছি এবং চলতি দায় দিয়ে ভাগ দেব। তাহলে 4,50,000 ভাগ 3 লক্ষ, 1.5:1। তো আমরা এখানে মন্তব্য করব আমরা প্রত্যেকটা অনুপাতের যদি আদর্শ মান জানি তাহলে আমরা অবশ্যই আমরা মন্তব্য করতে পারব। তাহলে আদর্শ অনুপাত এক ইন্টু এক, নির্ণীত অনুপাত এক 1.5:1। অতএব
কার্বনের অবস্থা আশানুরূপ। অথবা আমরা ভালো দিতে পারতাম, সন্তোষজনক দিতে পারতাম, তবে আশা ব্যঞ্জক শব্দটি ব্যবহার করতে পারতাম। তো সেক্ষেত্রে আমরা কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করলাম। কার্যকরী মূলধন বাই চলতি দায়। এখন কার্যকরী মূলধন আমরা কিভাবে নির্ণয় করব? চলতি সম্পত্তি থেকে চলতি দায়টা বাদ দিয়ে আমরা কার্যকরী মূলধন নির্ণয় করব। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। তবে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে দুই এক সময় আমাদের কার্যকরী মূলধন পরীক্ষার প্রশ্নপত্রে না দিয়ে, কার্যকরী মূলধন অনুপাত না দিয়ে কার্যকরী মূলধন দেয়। এখন অনেক স্টুডেন্ট তারা ভুল করবে কার্যকরী মূলধনের অনুপাত নির্ণয় করে ফেলে। আমাদের এখানে লক্ষ্য করতে হবে, কারণ এখানে এটা নির্ণয় করতে গেলে একটু সময় বেশি লাগবে। আমাদের প্রশ্নটি সুন্দর করে পড়ে নিতে হবে। সেটি হলো কার্যকরী মূলধন নির্ণয় করতে বলেছে না কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করতে বলেছে। যদি শুধু কার্যকরী মূলধন নির্ণয় করতে বলে, শুধু প্রায় এক লাইনেই তোমার সমাধানটা হয়ে যাবে। তো লক্ষ্য করে তোমরা এটি সমাধান করবে। এটি হলো আমার বলা। তো আমরা ধারাবাহিকভাবে চলতি অনুপাত নির্ণয় করলাম, তারকা অনুপাত নির্ণয় করলাম, কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করলাম। এবার যেটি করবো সেটি হলো দায় মালিকানা অনুপাত। দায় মালিকানা অনুপাত। তাহলে আমরা কতদিন থেকে কার্যকরী বেশি করছি সেটি হলো কার্যকরী মূলধন অনুপাত, আর একটি হলো দায় মালিকানা অনুপাত। তো আমরা এখন যেটি নির্ণয় করবো সেটি হলো দায় মালিকানা অনুপাত। দায় মালিকানা অনুপাত। বহির দায় বাই মালিকানা সত্ত্ব। তো এখানে বহির্দায় সমান চলতি দায় যোগ ঋণ। তো আমাদের অঙ্কে চলতি দায় ছিল 3 লক্ষ টাকা। আর ঋণ ছিল 4,50,000 টাকা। তো শিক্ষার্থীরা আমরা যেটি করছি সেটা হলো দায় মালিকানা অনুপাত বহির্দায় বাই মালিকানা সত্ত্ব তহবিল। এখন এখানে বহির্দায় আমরা কিভাবে নির্ণয় করব? চলতি দায় যোগ ঋণ। এখন আমাদের চলতি দায় নির্ণয় করা ছিল 3 লক্ষ টাকা, আর ঋণ হচ্ছে এখানে আমাদের অঙ্কে আছে 4,50,000 টাকা। তাহলে বহির্দায় হলো 7,50,000 টাকা। তো আমরা লিখি 7,50,000 টাকা। এবার মালিকানাটা তো আমরা নির্ণয় করব। এর সূত্র কি? শেয়ার মূলধন যোগ সাধারণ সঞ্চিতি যোগ প্রকৃত আয়কর নির্দেশ, অর্থাৎ অবর্ধিত মুনাফা। সাধারণ সঞ্চিতি শেয়ার মূলধন যোগ সাধারণ সঞ্চিতি যোগ প্রকৃত আয়কর নির্দেশ। তো শেয়ার মূলধন আছে 16 লাখ
সঞ্চিত আছে 3,50,000। প্রকৃত আয়তন নিচে আছে 3 লক্ষ। তাহলে 22,50,000। 22,50,000 টাকা। তো আমরা এখানে বহিতে আগে 7,50,000 টাকা সেটি আগে নির্ণয় করেছি, পরবর্তীতে মালিকানা পত্র তহবিল নির্ণয় করেছি। এর সূত্র হচ্ছে শেয়ার মূলধন যোগ সাধারণ সঞ্চিতি যোগ রক্ষিত আয় বিবরণী যে। তো রক্ষিত আয় বিবরণী আমরা সেটা 3 লক্ষ, সব মিলে যোগফল মালিকানা পত্র তহবিলের পরিমাণ হলো 22,50,000 টাকা। তো আমাদের 7,50,000 ভাগ 22,50,000 0.33 ইনটু 1 মন্তব্য আদর্শ অনুপাত 1:3। নির্মিত অনুপাত 0.33 ইনটু 1। অতএব কার্বনের অবস্থা মোটামুটি অবস্থা ভালো। তো ব্যবসা করতে গেলে ব্যবসায় লাভ লস দুটোই হতে পারে। তো আসলে কারবারের আর্থিক অবস্থা বলতে কি পরিমাণ সম্পদ আর কি পরিমাণ দায় আছে সেটাই আমরা মূলত নির্ণয় করি বা সেটাকেই বুঝি। তবে ব্যবসা করতে গেলে যে দায় মোটে থাকবে না সেটি অবশ্যই ভালো, কিন্তু কেমন দায় থাকা মোটামুটি ভালো বলা যায় সেটি হলো এখানে আদর্শ দেওয়া আছে। আদর্শ 1:3 মানে 3 ভাগে থাকবে না। নির্মিত অনুপাত 0.33:1। অর্থাৎ কার্বনের অবস্থা মোটামুটি ভালো এটি বলা হয়। তো শিক্ষার্থীরা আজকের যে আলোচ্য বিষয় ছিল তা থেকে আমরা যে শিখছি সেটি হলো চৌধুরী অনুপাত নির্ণয় করেছি, তারার অনুপাত নির্ণয় করেছি, কার্যকারী মূলধন অনুপাত নির্ণয় করেছি। কার্যকারী মূলধন কিভাবে নির্ণয় করতে হয় সেটি আমরা শিখলাম। আর যেটি শিখলাম দায়ভাগের অনুপাত, বৈধ আয় মালিকানা পত্রের সূত্র এবং এর মন্তব্য আমরা করেছি। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই বুঝতে পারছ এবং মনোযোগের সাথেই ক্লাসটি করছ। তোমরা বাসায় বারবার এটি অনুশীলন করবে। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পারছ। তো শিক্ষার্থীরা আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।